পোর্টফোলিও অ্যানালিসিস মানে হচ্ছে একটা স্বপ্ন, যে স্বপ্নটাকে পূর্ণ করা দায়িত্ব রয়েছে সর্বপ্রথম তোমার, এবং সেটাকে সাহায্য করার দায়িত্ব রইল আমার। কিন্তু এই যে স্বপ্নের পোর্টফোলিও, কিছু টাকা থাকলে কিন্তু সব হয়ে যায় না। কিছু টাকা থাকা মানেই আমি সুন্দর করে একটা পোর্টফোলিওকে সাজিয়ে গুছিয়ে নিতে পারলাম, তা কিন্তু না। পোর্টফোলিও মানে হচ্ছে একটা সাজানো বাগান, কিংবা নিজের ঘরটাকে সুন্দর করে সাজানো, গোছানো, ঠিকঠাক করে রাখা। পোর্টফোলিও মানে কিন্তু কোনো একটা কোম্পানি কোনো একটা স্টক কিনে রাখলাম কিছুদিন, তারপরে সেটা বিক্রি করে দিলাম, তারপরে গল্প শেষ হয়ে গেলো, তা নয়। পোর্টফোলিও মানে নিজের স্বপ্ন, যে স্বপ্নটা শুধু নিজের একার নয়, একটা পরিবারের স্বপ্ন। যখন নিজে থাকবেন না, যে পরিবারটা থেকেই যাবে, সেই পরিবারটা যেন আঙুল না তুলতে পারে যে কিছু করে গেল না। পোর্টফোলিও মানে কিন্তু কিছু স্টকের সমাহার নয়, কিছু মিউচুয়াল ফান্ড নয়। পোর্টফোলিও মানে সব দিক থেকে ডাইভার্সিফাই করা একটা ইনভেস্টমেন্ট, একটা গুড ইনভেস্টমেন্ট অর একটা ব্যাড ইনভেস্টমেন্ট। তাহলে আজকে যে বিষয়টা বলবো, একজন স্কুল টিচার, বেশ কিছু খারাপ কথা বলবো, এটাতে কিন্তু দুঃখ পেও না। প্রিয়রঞ্জন কর্মকার, স্কুল টিচার, 46 বছর বয়স। যেটা বক্তব্য যথেষ্ট সম্মান দিয়ে কথা বলবো, আপনি করে শুরু করব, কিন্তু এরপরে যে জায়গাটা শুরু হবে সেখানে আমি কিন্তু বেশ কিছু জিনিস কথা বলবো, বেশ কিছু কথা শোনাবো, যেগুলো শুনতে খুব খারাপ লাগবে। কিন্তু প্রিয়রঞ্জনবাবু, এটা কিন্তু আপনাকে একটু সহ্য করতে হবে। এই কারণের জন্য, আপনার ভালোর জন্য। যখন আপনার স্টুডেন্টদের পড়ান, আপনার কিন্তু একটা স্বপ্ন থাকে যে স্টুডেন্টরা যখন ভালো রেজাল্ট করে আপনি খুব আনন্দ পান। ঠিক তেমনভাবেই একটা মানুষ আমি, যে মানুষটা নিঃস্বার্থভাবে, মানে আজকের দিনে মানে খুঁজে পাবেন না, অনেকেই বহুবার খোঁজার চেষ্টা করেছে আমার স্বার্থটাকে, খুঁজে পাইনি। নিঃস্বার্থভাবে, প্রায় নিঃস্বার্থভাবে, প্রায় কেন বললাম, আমি কিন্তু একটা ফিজ নিয়েছি পোর্টফোলিও অ্যানালিসিস করতে। যদি সেটা না নিতাম তাহলে সম্পূর্ণ নিঃস্বার্থ বোঝাতো, সম্পূর্ণ নিঃস্বার্থ নয়। কিন্তু তাহলেও যেটা বলে যাচ্ছি সেটা কিন্তু আপনার ভালোর জন্য বলছি, আমার না। এবার আসবো শেষের দিকে, তারপরে শুরু করবো পোর্টফোলিওটা, তারপরে ডিটেলসটা, তারপরে কত বড় বড় ভুল করেছে সেগুলো বলবো। তাহলে একটা কথা তোমাদের সকলকে বলে রাখা দরকার, সেটা হচ্ছে পোর্টফোলিওটা কিছু তোমার টাকা হাতে থাকলো, আপনার তো কিছু টাকা থাকলো মানে আপনি সেই পোর্টফোলিওটা নিয়ে যা খুশি জমা করে গেলেন, যে কিছু ইনভেস্ট করলেন, যে কেউ বলেছে বলে, আর তারপরে মাথা চাপড়ালেন, এটা কিন্তু কাজটা করবেন না। পেনি স্টক মানেই কিন্তু এটা ভাববেন না যে পেনি স্টক কথার অর্থই হচ্ছে টাইটান, কখনো না। আমি যে কথাগুলো বলছি এই ভিডিওটা চলতে চলতে, পোর্টফোলিওগুলোর মধ্যে এমন এমন পেনি স্টক দেখতে পারবেন যেগুলোর শোনার সঙ্গে সঙ্গে আপনার অবাক হয়ে যাবেন যে এই পোর্টফোলিওতে কী করে এসব পেনি স্টক রাখলেন। আর প্রিয়রঞ্জনবাবু, আমি যে কথা এবারে বলছি তারপরে আমি যাব অ্যাজ এ স্টুডেন্ট, আপনাকে আমি কিছু কথা বলবো সেটা পরে। কিন্তু এই মুহূর্তে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে কিছু টাকা হাতে আছে মানেই আমি যা খুশি করলাম, সেটা কিন্তু ঠিক না। একেবারে ভুল কাজগুলো করে গেছেন, মারাত্মক ভুল করেছেন। এই ভুলগুলোর মানে কি বলবো, মানে অ্যাজ এ ইনভেস্টার মানে ক্ষমা নেই, ক্ষমা অযোগ্য ভুল। কিন্তু ওই যে বলে না, যা হোক, মানে যদি সন্ধ্যাবেলা সকালবেলার ভুলটা যদি সন্ধ্যাবেলায় বোঝা যায় তাহলে সেটাকে ভুল বলে না, আবার ফিরে আসা যায়। খুব সিরিয়াসলি পয়েন্ট কথা মাথায় রাখো। 1 নম্বর 46 বছর বয়স। প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর হচ্ছে ভীষণ মূল্যবান। একটি দিনও আর সময় নষ্ট করা যাবে না। 14টা বছর মোটামুটি রয়েছে। 14 বছর পরে কিন্তু জিরো, ইনকাম জিরো। কিন্তু সেই 14টা বছর পরে যেন এমন জায়গায় পৌঁছতে পারেন যেখানে 14টা বছর পরে আপনি যেন একটা নতুন সুযোগ খুঁজে পান, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কেন এইগুলো বলছি? প্রথম ঘটনার দিকে আসছি। 45+ বয়স, মানে 46 বছর বয়স মোটামুটি। বাড়িতে রয়েছে কে কে? বাবা মা, স্ত্রী, সন্তান। সন্তান বলতে একটা মেয়ে রয়েছে, 13 বছরের মেয়ে, 5 বছরের ছেলে রয়েছে। স্যালারি কি হয় ও আমাকে বলেছে, কিন্তু আমি ওটা প্রকাশ করছি না। যেটা পায় মোরাললেস যথেষ্ট ভালো, অনেকের থেকে ভালো। যদি টাকাগুলো এক রাশি টাকা পাওয়ার পরে ভুলভাল জায়গায় কেউ নষ্ট করে, সেটা দায়িত্ব তার নিজের, অন্য কারণ নয়। কে কী বললো, একটা সময় ছিল এরকম, আমি এগুলো না বলাটা ভালো। কিন্তু প্রায় বছর 3-4 আগের কথাও বলছি। এইখানে এদিকেই অনেকে, বেশ কয়েকজন পেনি স্টক নিয়ে বিরাট অ্যাডভার্টাইজমেন্ট করতেন। আমি জানি না উনি এই চক্করে পড়েছিলেন কিনা। ভয়াবহভাবে প্রচুর টাকা উনি ভুলভাল স্টকে লস করেছে, আমি বলছি সেটা। তার আগে বলে নিই, প্রভিডেন্ট ফান্ড মানে পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে 7 লক্ষ টাকা ছিল, সেটা থেকে 2,80,000 টাকা তুলেছে। সবচেয়ে বড় মারাত্মক ভুল। 2 নম্বর মারাত্মক ভুল কি বলবো, আপনার কোনো ফিক্সড ডিপোজিট করেননি, কোনো মিউচুয়াল ফান্ড নেই, কোনো রেকারিং নেই, পোস্ট অফিসে কোনো টাকা নেই। অদ্ভুত, যে টাকা মাইনে পাচ্ছেন তার অর্ধেক টাকা পেয়েও এক একজন এত সুন্দর করে নিজেদের সাজিয়ে ফেলেছে, নিজের বাগানটাকে, নিজের ঘরটাকে। যদি একবার দেখতেন, নজর করতেন, আপনি চক্ষু চরক গাছ হয়ে যেত। কি করেছেন? পুরো জিনিসটাকে লণ্ডভণ্ড করে দিয়েছেন। অদ্ভুত স্টক কিনে রেখেছেন। মুরে অর্গানাইজার কি মানে? এই যে মুরে অর্গানাইজার, জানেন ব্যাপারটা কী, কীভাবে কাজ করে, কি কাজ ওদের? কিচ্ছু জানা নেই। আপনি একজন টিচার হতে পারেন, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট ব্যাপারে জিরো।
আমি জিরো শব্দটা এত সাংঘাতিকভাবে বলছি, শুনে ভিতরে লাগছে, এবং আরও বাজে বাজে কথা শুনতে পারবেন এর মধ্যে, কিন্তু এটা যদি সহ্য করতে পারেন বাকি 14 বছর পরে আমাকে ধন্যবাদ দেবেন। অ্যাটলিস্ট মনে মনে দিন, আমার এর থেকে বেশি কিছু নেই, তাতেই যথেষ্ট। স্ট্যান্ডার্ড ক্যাপিটাল 30 পয়সা দাম, কি কোথায় ছিল? 3 টাকা 20 পয়সা ছিল, ভেবেছিলেন 300 টাকা যাবে, 3000 টাকা যাবে, চলে এসছে 39 পয়সায়। কত বড় লস করেছেন আপনি এখানে, চিন্তা করুন। বিকাশ লাইফ কেয়ার কোথায় ছিল, কোথায় এসে পৌঁছেছে। আরও মারাত্মক কথা বলবো, আরেকটা কোম্পানির কথা আমি এখানে লিখে রেখেছি, ইলাইট কন ইন্টারন্যাশনাল থেকে ভেবেছেন বোধহয় বিরাট কিছু করবে, কিন্তু বিরাট কিচ্ছু করেনি। ইলাইট ইন্টারন্যাশনাল আপনাকে সর্বশান্ত করে দেওয়া যাবে। যদি আপনি বড় টাকা দিতেন কি অবস্থাটা হতো? 423 টাকা থেকে আজকে ক টাকা এসছে জানো? আজকে এসছে 32 টাকা, জাস্ট 32। কোথায় চলে গেছে স্টকটা, কোথায় গিয়ে পড়েছে? আর স্টকটার কী ভবিষ্যৎ রয়েছে? স্টকটার 32 আছে, 3200 কেন হবে না? কেন? কারণটা কি? একটা যুক্তি দাও যে এই কারণের জন্য 32 টাকা থেকে 3200 টাকা যাবে। কি আছে স্টকটার মধ্যে? একটা স্টুডেন্ট, তুমি একটা স্টুডেন্টকে পড়াচ্ছ, স্টুডেন্টটার আমি তুমি করে বলবো, অ্যাজ এ স্টুডেন্ট মনে করছি তোমাকে, আমি সেই হিসেবে বলছি, কিছু মনে করো না। আগামী 15 মিনিট তুমি ভুলে যাও যে তুমি একজন টিচার, তুমি একটা স্টুডেন্ট হিসেবে আমার কাছে রয়েছো। ঠিক 15 মিনিট, এখন 6:45 বাজে, 7টা পর্যন্ত আমি বলবো এটা, ঠিক 15 মিনিট পরে আবার আপনি তো ফিরে যাবো। তুমি একজন স্টুডেন্টের কাছ থেকে কী এক্সপেক্ট করো? স্টুডেন্টটাকে ভালো করে মন দিয়ে পড়াবে, তার বদলে তার একটা সুন্দর রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা তুমি আনন্দ করবে। আমার বাবা টিচার ছিলেন এবং আমি বাবাকে দেখেছি যে উনি আমি ছাড়া যতজন রয়েছে তাদের সকলের জন্য, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কত আনন্দ করতেন। যাই হোক, সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা এটা যে একটা কোম্পানি একটা স্টুডেন্টকে তুমি দেখছো যখন, তখন স্টুডেন্টের কতগুলো দেখছো, মেরিটোরিয়াস কিনা, বাড়িতে পড়াশোনা করছে কিনা, হোমওয়ার্কগুলো ঠিকমতো করে আসছে কিনা, সিনসিয়ারলি তোমার কথা শুনছে কিনা বসে, 4টে জিনিস অন্তত তুমি দেখছো। একটা কোম্পানি যখন তুমি ইনভেস্টমেন্ট করবে, কোম্পানির ফান্ডামেন্টাল দেখাটা তোমার দায়িত্ব। তুমি একটা মোবাইল কিনতে গেলে 50 বার জিজ্ঞেস করছো এই মোবাইলটা কতদিন ইউজ করা যেতে পারে, মোবাইলটা কতদিন চলবে, কতটা জায়গা রয়েছে, ক্যামেরা কেমন রয়েছে, কীরকম দাম, তার তুলনায় স্ক্রিন সাইজ কতটা রয়েছে, এই যে এতগুলো সার্ভিস কোথায় রয়েছে, এত প্রশ্ন করছো। অথচ একটা কোম্পানিকে তুমি যখন ইনভেস্ট করছো, বিকাশ লাইফ কেয়ার, কী মনে করে নিয়েছিলে কোম্পানিটা? কোম্পানির ফান্ডামেন্টাল দেখেছিলে, মার্কেট ক্যাপ দেখেছিলে, বিজনেস জানো? কিচ্ছু না, নিয়ে রেখে দিয়েছিলে এবং তারপরে যাওয়ার হয়ে গেছে। আচ্ছা, প্রথম ভুল কী হয়েছে সেটা হচ্ছে ডাইভার্সিফাই করো। বড় বড় করে লিখেছো ফিক্সড ডিপোজিট ইনভেস্ট করিনি, ভুল কাজ। তোমার অ্যামাউন্টটাকে অর্ধেক করে দাও। তোমার আমি জানি না তোমার যে বড় টাকাটা তুমি লিখেছো কত টাকা তোমার সংসারে খরচা হচ্ছে, সেটা একটু খুলে দিলে ভালো করতে, খুলে বললে অ্যাটলিস্ট বুঝতে পারতাম যে কত টাকা তোমার সংসারে লাগতে পারে। আমি যদি খুব গেস করি 25,000 টাকা, 30,000 টাকা, মোটামুটি 35,000 টাকা, ঠিক আছে। তারপরে তোমার যে টাকাটা থাকছে সেটাকে তুমি দুটো ভাগে ভাগ করা উচিত ছিল। একটাকে তোমার ইমার্জেন্সি ফান্ড, এক টাকা তোমার হচ্ছে লং টার্ম ফান্ড। ইমার্জেন্সি ফান্ড খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শোনো, একদম মন দিয়ে ভালো করে শোনো। এই ফান্ডটার যে কী গুরুত্ব রয়েছে ভগবান না করুন, কিন্তু সামনের দিন যদি কিছু একটা অঘটন ঘটে, সে টাকাটুকু জোগাড় যদি না করতে পারো, যে টাকা তুমি তোমার পোর্টফোলিও সাজিয়ে রেখেছো না, সব লসে বিক্রি করে তোমাকে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো আমার কথার গুরুত্বটা কি? বুঝতে পারছো? অতীত জীবনে 26 বছর ধরে আমি এই জিনিসগুলো দেখে এসেছি। 26 বছর, তোমার থেকে অনেক বড়ই আমি, কিন্তু আমি যে কথাটা বলছি সেটা একটু বোঝো, বড় ছোটোর জন্য। ছোটো হলেও আমি তুমি করেই বলতাম, তার কারণ হচ্ছে আমি এই ব্যাপারটাকে অন্যভাবে বলছি। ব্যাপারটা বোঝো। তাহলে কি করবে? আগামীকাল সকাল থেকে পুরো পাল্টে যাবে তোমার সিস্টেম। কি সিস্টেম হবে? মাইনেটা তোমার আসবে, আসার সঙ্গে সঙ্গে প্রথম কাজ হবে অন্তত 10,000 টাকা সরিয়ে রাখো। এই 10,000 টাকা কী করবে? 5,000 টাকা রেকারিং করো, আর 5,000 টাকা সেভিংসে থাকবে। একটা ফিক্সড করবে, একটা মোটামুটি ফিক্সড করো। বোঝা গেছে? সিম্পল রেকারিং ফিক্সড হয়ে গেল। নাম্বার 2, কোনো দিন কোনো মতে পিপিএফ থেকে টাকা তুলবে না, কিছুতেই না। তাতে যদি তোমার কোনো দিন ইনভেস্টমেন্ট করতে না পারো, দরকার নেই করার, ইনভেস্টমেন্ট করতে হবে না, কিন্তু পিপিএফ থেকে একটি টাকাও তুলবে না। পিপিএফ হচ্ছে ভীষণ জরুরি জিনিস, যেটাকে কোনো মতে অবহেলা করা যায় না। পিপিএফটা ভবিষ্যতের সঞ্চয়। আমি এখানে অনেক মার্কেট জুড়ে আমাকেও দেখবে, অনেককে দেখবে এরকম কথা বলতে, স্টক নিয়ে রিসার্চ করতে, স্টক নিয়ে আমার সারা দিন রাত কেটে যায়, এই নিয়ে আছি সবগুলো, এইসব বিষয় নিয়ে চলছে সবসময় আলোচনা, নিজেদের মধ্যে মার্কেটে চলছে সব কিছু, এইগুলো স্বাভাবিক ঘটনা। সবাই আমার থেকে অনেক বেশি এই নিয়ে কাজ করে, আমি অনেক কম তার তুলনায়। কিন্তু সেটা না, ব্যাপার হচ্ছে এটা বোঝো আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি এই মার্কেটটা কিন্তু ভয়ঙ্কর মার্কেট। কিছু বুঝতে পারছো না, ভাবছো যেখানে খুব ইজি, যা খুশি দিয়ে গেলাম, যা খুশি, যখন টাকা হাতে রয়েছে প্রচুর টাকা দিয়ে গেলাম, জমা করে গেলাম। নো, তুমি জানো না মার্কেটের ভয়াবহতা। খুব সুন্দর দিন চলছে বলে বুঝতে পারছো না। সেই দিন যদি সেদিন না আসুক, সেটা আমি প্রার্থনা করি, যদি সেদিন আসে বুঝতে পারবে শুধু
আমাদের না হয় দুটো কথা বললে, আরেকজন যাকে থেকে তুমি বিকাশ লাইফ কেয়ার নিচ্ছ তাকে যেন 10টা কথা বললে, কিন্তু একটা জিনিস কিন্তু তুমি সেটা করলে না, সেটা হচ্ছে নিজের টাকাটা চলে গেল। আজ যদি তোমার বাড়ির কারুর কোনো প্রবলেম হয় বা তোমার কিছু শারীরিক প্রয়োজনীয়তা হয়ে যায়, অসুস্থতা হয়ে যায়, কি করবে তখন? কোথা থেকে জোগাড় করবে? মানে এটা তো তোমার জোগাড় করে আনতে হবে, কোথা থেকে আনবে? কখনো ভেবেছো এটা? ভাবুনি। আমি তোমাকে বলছি কালকে থেকে আগামী 14 বছরের একটা প্ল্যান তৈরি করো, একদম ছক করে নাও। আমি যা বলছি খুব মন দিয়ে শোনো, আর বাকি কাউকে কিচ্ছু শোনার বোঝার কিচ্ছু দরকার নেই, পুরো ফুল আমার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাও। আমি বলছি আমার কথাটা মেনে নাও, কয়েকটা বছর দেখে নাও আমি ভুল ঠিক কিনা, সেটা তো উপরে আছেন তিনি দেখবেন আর তুমি দেখবে আগামী 5 বছরের মধ্যেই। কিন্তু আমি যে কথাটা বলছি, আমি কোনো ম্যাজিক দেখাতে আসিনি, কোনো ম্যাজিক আমি দেখাবো না। আমি জানি কিছু স্টক যেগুলো বলে দিলে তোমার অনেক ইম্প্রুভ হবে, কিন্তু আমি সেসব কিচ্ছু করবো না, আমি কোনো লোভে ফেলবো না। আমি তোমাকে খুব কঠোরভাবে বলছি, পিপিএফ থেকে আর 1 টাকা না তুলে ফেলেছো, আমি সেটা প্ল্যান পরে তোমায় বলবো, কিন্তু আগে তুমি এই ঘটনার একটা প্রমিস করো, পিপিএফ থেকে 1 টাকা আগামী 14 বছর তুলবে না। এটা তোমার ভীষণ কাজে লাগবে, তোমার মেয়ের বিয়ের কাজে লাগবে, এডুকেশন তোমার ছেলের লাগবে, এডুকেশনে সবসময় এগুলো লাগবে, এগুলো কখনো এই ব্যাপারে নষ্ট করবে না। নাম্বার 2, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সে কথাটা মনে রাখার চেষ্টা করো। সে কথাটা কী কথা? সে কথাটা হচ্ছে, আমি যেটা বলে যাচ্ছি সেটা মন দিয়ে শোনো, সেটা হচ্ছে রেকারিং করো, একটা রেকারিং 5,000 টাকা করো, আর 5,000 টাকা ব্যাংকে ফিক্সড, ব্যাংকে সিম্পল রেখে দাও লিকুইড ফান্ড হিসেবে, একটু করে করে জমুক, ওটা জরুরি। তুমি পিপিএফতে টাকা তুলছো মানে তোমার সেভিংসে টাকা নেই বলে আমি গেস করছি, থাকলে কখনো পিপিএফ থেকে তুলতে যেতে না, নিশ্চয়ই তাই হয়েছে, ঠিক আছে? তৃতীয়ত, খুব খুশি হয়েছি তোমার কোনো লোন নেই, এটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে যে কোনো লোনের দিকে যাবেই না, কোনো লোনের দিকে যাবে না, দরকার নেই লোনের নেওয়ার, লোন না নিয়ে যা কাজ করার করো। এবার আসছি পরের কথার দিকে, লোন ছাড়া কাজ তোমার হয়ে গেল, কোনো মিউচুয়াল ফান্ড নেই বলেছো, 5,000 টাকা করে মিউচুয়াল ফান্ড করো, একটি মিউচুয়াল ফান্ড তুমি করবে, আর সেটা তুমি তখন তোমার বয়স অনুযায়ী যদি বলি, তুমি এক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে SBI স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। আর কোথাও কেউ কিছু শোনার দরকার নেই, স্পেশালাইজ শোনার দরকার নেই, হাজার রকম আছে, মাথা খারাপ করার জন্য অজস্র লোক রাস্তার ধারে ধারে বসে রয়েছে, কোনো দিকে কারো তাকাবে না, কোথাও কোনো কথা শোনার দরকার নেই, কে কী বললো না বললো, আমি যেটা যেটা বলে যাচ্ছি সেগুলো শুধু মন দিয়ে শুনে যাও, সেই কাজগুলো করে যাও। অনেক বিশ্লেষণ করার লোক রয়েছে সারা জগৎ জুড়ে, এবং কাটাছেড়া করার জন্য লক্ষ লক্ষ লোক, কিন্তু তোমার কাজ তোমার নিজের, এটাকে কিন্তু মনে রাখো। আমি এর পরের দিকে চলে আসছি। 1 নম্বর কথা মন দিয়ে শুনে নাও, টাইম বড় কম রয়েছে, সামান্য ছটপট করে বলতে হবে। প্রথম ঘটনা হচ্ছে, পিপিএফ থেকে একটি টাকা তোলা নয়, একটিও নয়, আগামী 14 বছর ধরে জমি যাক। নাম্বার 2 রয়েছে কি, সেকেন্ড ওয়ানের কথা মনে রাখো, সেটা কি জিনিস? সেটা হচ্ছে পিপিএফ কিন্তু লিকুইড ফান্ড, আমি ইপিএফের কথা বলছি না, আমি সেকেন্ডের কথা বলছি কি, সেটা হচ্ছে রেকারিং করো একটা, আর সঙ্গে সঙ্গে সেভিংসে লিকুইড ফান্ড জমায় থাকো, দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল। তৃতীয়ত কাজ কি শুরু করছো, মিউচুয়াল ফান্ড করো, SBI স্মল ক্যাপ, একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল। টোটাল তোমার সেভিংস কত পড়ছে, 5,000 রেকারিং, 5,000 সেভিংস লিকুইড, 5,000 তোমার মিউচুয়াল ফান্ড, 15,000 টাকা তোমার কিন্তু সাইড করলে প্রথমে হয়ে গেল। আর বলছো তুমি যেটা, সেটা আমি তারপরে চিন্তায় যাব, বাকি পার্টটা এই দিকের দিকে আসছি। এবারে আসছি, তোমার হোম লোন নেই, কোনো হাউস লোন নেই, কোনো পার্সোনাল লোন নেই, ভেরি গুড, এটা খুব ভালো জিনিস, এভাবে কাজ চালিয়ে যাও, গল্প শেষ। 5,000 টাকা তুমি SIP করতে পারবে। এবার তুমি আমাকে বলো, তুমি তো আগে জানতে না, আমি তোমাকে বলেছি 5, 10, 15,000 টাকা তোমার নেব তোমার থেকে, কিন্তু আমি এটা কথা বললাম সেটা হচ্ছে যে, আমি যদি তুমি SIPর কথা বলো, আর তাহলে আমি তোমাকে একটা কথা বলবো যে, মনে হচ্ছে তোমার থেকে এই টাকাটা 15,000 টাকা যদি ব্যবস্থা করা হয় তোমার স্যালারি থেকে, তাহলে পরে বাকিটা তোমার সংসার চালাতে চাপ হয়ে যাবে। যদি সেটা হয়, কারণ 8,000 টাকা তুমি বলছো ম্যাক্সিমাম পারবে, তাহলে মানে 15 যখন নিচ্ছি, মানে একটু চাপই তোমার পড়ে গেল, তারপরে আর আমি কিছু বলছি না। এবার শুধু বলবো 2,80,000 টাকাটা তুমি কী করবে, সেটা আসার আগে কী স্টক তুমি নিয়েছো সেগুলো বলতে থাকছি। প্রথম হচ্ছে সুজলন এনার্জি, কী করেছো কাণ্ডটা, পাগলের মতো কাণ্ড, মানে এইগুলো মানে তোমাকে কি বলবো আমি বুঝে পাই না, মানে এটা কি, মানে 3,91,000 টাকা তুমি শুধু সুজলন এনার্জিতে রেখে দিয়েছো, এটাকে জুয়া খেলা বলে। তোমার হাতে টাকা রয়েছে প্রচুর, আর তুমি সেই মনে করে যা খুশি যেখানে খুশি লাগিয়ে দিয়ে ভেবে নিলে বিরাট কিছু হয়ে যাবে, এভাবে হয় না। 3,91,000 আর 3,23,000 টাকা চলে এসছে, তুমি এখন কেন নিয়ে, দেখে বোঝা যাচ্ছে কিছু কাল আগের, এবং কোনো একটা মাথা খারাপ কেউ করেছে, তারপরেই তুমি এই অবস্থায় পড়ে এখন বিপন্ন হয়ে আমার কাছে এসছো, এটা থেকে স্পষ্ট বুঝতে পারছি আমি, এগুলো ভুল কাজ, এদিকে আসবে না। দ্বিতীয়ত জায়গায় যাও, ডিকসন, 2,81,000 টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে, ডিকসন খারাপ নয়, ঠিক আছে। টাটা পাওয়ার 94,000 টাকা ইনভেস্ট করেছো, ভালো কোম্পানি, বলছি না। এরপরে আমি টাটা মোটরের কমার্শিয়াল 95,000 টাকা, 87,000 টাকা হয়েছে, ঠিক আছে, এগুলো কি হয়, আস্তে আস্তে এগুলো রিকভার হয়ে যাবে। টাটা মোটরের প্যাসেঞ্জার 92,000 টাকা ইনভেস্ট করেছো, 71,000 টাকা হয়েছে, ঠিক আছে, হবে, একটা খুব হাইতে কিনে রেখেছো, হঠাৎ করে ঠকে টাকা পেয়েছো, সেগুলো এই কাণ্ড করেছো। ভারত ইলেকট্রনিক লিমিটেড 17,900 টাকা, কীরকম বুদ্ধি দেখো, যেগুলোতে রাখা দরকার ছিল কম, মানে 17,000 টাকা তোমার সুজলনে রাখা দরকার ছিল,
আর 3,91,000 টাকা রাখা দরকার ছিল ভারত ইলেকট্রনিক লিমিটেডে, সেটা করেছে উল্টোটা। এবার 17,900টা হয়ে গেছে 22,000 টাকা, যেটা যদি তুমি এখন ওই 3,91,000 রাখতে সেখানে 4.5-5 লাখ টাকা এখানে হয় যেত, গোটা পোর্টফোলিওটা এত ভয়ঙ্কর খারাপ হাল হতো না। বোঝা গেছে? আদানি পাওয়ারে 8,500 টাকাটা 13,500 হয়েছে, এটা প্রচণ্ড ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে, ঠিক আছে। মিষ্টান্ন ফুডস, এই একটা গল্প রয়েছে। মিষ্টান্ন ফুডস কত সেই সময় দিয়ে পেনি কোম্পানি নিয়ে একাধিক সোশ্যাল মিডিয়া জুড়ে কিভাবে চলতো কাজ, মনে পড়ে আমার। তাদের কয়েকজন আমার বন্ধু ছিল, বহুবার বলেছি তাদেরকে যে আমার মনে হয়েছে ব্যাপারটা নিয়ে পেনি নিয়ে বেশি উচিত নয়, পেনি দুর্দান্ত করতে পারে বলে আমার মনে হচ্ছে না। তার বদলে আমি বন্ধুত্ব জায়গা শত্রুতা অনেক গুণ বেড়েছিল, কিন্তু আমি কোনোদিন শত্রু বলে এদের মনে করিনি, নিজের বন্ধু সহযোগী মনে করেছি, নিজের ভাই এর মতোই মনে করেছি, আজও মনে করি। তাদেরকে পেলে উৎসাহ অবশ্যই দেবো সুযোগ মতো। সেই জন্য যার সঙ্গে যোগাযোগ ছিল, যাদের সঙ্গে, তাদেরকে আমি অ্যাডভাইস করতাম, মানে অন্তত বলতাম যে পেনিটা নিয়ে বলবেন না, পেনি স্টকগুলোর কোনো ঠিক নেই। এবং সত্যি ঘটনা, ম্যাক্সিমাম পেনি স্টকে তো এই হাল। মিষ্টান্ন নিয়ে সে সময় কী অ্যাডভার্টাইজমেন্ট হতো, আর আমার কমেন্ট বক্স জুড়ে শুধু এমন নেগেটিভ কমেন্ট চলে আসতো, মনে পড়ে আজও কী সব নেগেটিভ কমেন্ট উড়িয়ে দিতাম। দেখে তো লাভ নেই, দেখলে মন খারাপ লাগবে। তাদেরকে যখন বোঝানোর চেষ্টা করতাম তার উল্টে তারা আমায় ব্যঙ্গ করতো, এবং অবশ্যই মদত ছিল তাদের। যাই হোক, শেষ তিক্ত কথায় গিয়ে লাভ নেই, কিন্তু আজ বলতে নেই, থাক, তাদের মধ্যে অস্তিত্বই অনেকের নেই। যাই হোক, সেটা ভালো কথা তো নয়, খুব খারাপ কথা, নিজেরই খারাপ লাগে। সব নিজেদের ভাইয়ের মতো এরা সব, যারা আমার সঙ্গে সহযোগী, যারা একসঙ্গে আমার কাজ করেছে, আমার থেকে তারা অনেক ওপরে ছিল। মিষ্টান্নের মধ্যে 19,000 টাকা রেখে 10,000 হয়ে গেছে। রাজেশ এক্সপোর্ট ছিল একটা সময়, যাক গেছে, আর কথা সেই কথা বলে লাভ নেই। আচ্ছা, সিলভার বিজ ঠিক আছে, রেখে দিয়েছো। বিএমএলে মাত্র 2300 টাকা রেখেছো। কোথায় কোনটা কী রাখা উচিত, পুরো খিচুড়ি করে একাকার কাণ্ড। আরভিএনএলে 2,300 টাকা রেখে দিয়েছে। কী হবে? এবার আসছি মুড়ে অর্গানাইজার, MURAE, মুড়ে। বিরাট একটা ফরাসি নাম ফাম দেখে বিরাট কাণ্ড। কী কাজ করে জানো? তোমার তো জানা উচিত এটা কিসের। আর 5 মিনিট তোমাকে শুধু তুমি করে বলে যাতাভাবে বলবো, তারপরে আর বলবো না, আবার আপনিতে ফিরে যাব। কিন্তু তুমি জানো কি এটা কি? মানে এই যে আমি যে তুমি মুড়ে, ঠিক এটা কী কাজ করে? মানে তুমি আমাকে বলো দেখি কী কাজের, মানে একটা কিছু তো ভেবে তুমি নিয়েছো। আমি একটা জিনিস যদি কিনি, আমি তো চিন্তা করবো এখানে ইনভেস্ট যদি করি, আমার ইনভেস্টমেন্টটা আমার কী লাগবে। আমি একটা পেনে ইনভেস্টমেন্ট করি, আমি জানি এই কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে, পেন বানাচ্ছে, এই ভবিষ্যৎ রয়েছে। তুমি কি ভেবেছো? যা খুশি কিছু টাকা হাতে থাকলেও অন্ধের মতো যেখানে খুশি লাগিয়ে দিলাম, দিয়ে নৃত্য করলাম, তারপরে ভেবে নিলাম এই দিয়ে আমার কাজ হয়ে যাবে। তারপরে যখন বিপদে পড়ে গেলাম তখন সব শেষ। যদি এভাবে তুমি রেখে দাও, কোথায় যাবে? এই কোম্পানিটার কটা জিনিসকে শুধু মনে রাখো। ডেট টু ইকুইটি রেশিও কত রয়েছে জানো? 1 রিস্কি। শুধু তাই না, এর মার্কেট ক্যাপ কত রয়েছে? মাত্র 38 কোটি। সাংঘাতিক অবস্থা, একেবারে যাচ্ছে তাই। সেকেন্ড আমি যাব, যেটা হয়ে থাকে মুড়েতে 3,600 টাকা ইনভেস্ট করছো, 2,000 টাকা হয়ে গেছে। যাকে অল্প টাকা রেখেছো, তাও একটা নিশ্চিন্ততা। সেকেন্ড ওয়ান, ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল। ক্যাপ্রি তাও তুলনামূলক কিছুটা ভালো, কিন্তু 1,700 টাকাটা 1,800 টাকা করেছে, সেটার জন্য নয়। ক্যাপ্রির ফান্ডামেন্টাল আমি অ্যানালিসিস করে দেখেছি, যেটুকু খুব খারাপ নয়, কিন্তু রিস্কি। আর এত রিস্ক নেবে কেন? তোমার পোর্টফোলিওটা তো ভিত যাদের তৈরি, আমি তাদের নিতে বলি। আমি কাদেরকে বলি? আমার যেসব ভিডিওগুলো বলি, আমি তো জীবনে সব কোম্পানি কখনো কথা বলি না, কিন্তু যেগুলো নিয়েও কথা বলি, যেগুলো এখন ডাউনে রয়েছে, ভবিষ্যতে উঠবেই, তখন উত্তর সব পাবে, কিন্তু ফান্ডামেন্টালটা কেন দেখে নেবে না? আমার কাছে এটাই বক্তব্য। আর আমি যাদের বলছি কিনতে, তারা অলরেডি বেস স্ট্রং, তোমার বেসটাই পুরো গুঁড়ো হয়ে রয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে। দেখো আরেকটা কোম্পানি, এমপাওয়ার ইন্ডিয়া। কি মনে করে কিনেছো? 2 টাকা দাম, 2 টাকা, হ্যাঁ, মার্কেট ক্যাপ 225 রয়েছে। কী ভেবে নিলে যে এই কোম্পানিটা বিরাট কিছু করবে, দুর্দান্ত কিছু হবে? একদমই না, হয়ে গেল শেষ। দেখো আরেকটা কোম্পানি, রাইটস ঠিক আছে, মাত্র 2,500 টাকা ইনভেস্ট করে রেখেছো বোধহয়, মোটামুটি, হ্যাঁ। আচ্ছা, এবারে আসছে একটা কোম্পানি, স্পেল সেমিকন্ডাক্টর। আমি জানতে চাই এখানে যারা দেখছে, স্পেলে কেউ ইনভেস্ট করেছে কিনা? এমন কোনো মানে লোভী মানুষ, বা এমন কোনো কি বলবো, শব্দটা খারাপ শব্দ চলে আসছে মুখে, মানে এত লোভ ভালো না ব্যাপারটার মধ্যে। হ্যাঁ, একটু ফান্ডামেন্টাল বোঝো। স্পেলের কোনোদিনও কোম্পানিটার ব্যালেন্স শিটে দেখেছো? কখনো কোম্পানিটার তুমি একবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখেছো? হাফ ইয়ারলি, কোয়ার্টারলি প্রফিট অ্যান্ড লস? কতদিন ধরে তুমি আছো প্রিয়রঞ্জন জানি না, কিন্তু এটা কি তুমি দেখেছো? হ্যাঁ, এটা যদি দেখতে, তাহলে পরে এই কথাগুলো কিচ্ছু বলতে না, বা ব্যাপারটা একটু বুঝতে পারতে। জীবনে কোনো দিন লাভ করেনি, নেগেটিভ চলছে। এই মাইনাস আসা একটা কোম্পানিকে তুমি কিসের জন্য ইনভেস্ট করে রেখেছো? 1000% 5 বছর রিটার্ন দিয়েছে বলে?
কখনো এটা দেখো না। 5 বছর রিটার্ন 1000% দিতেই পারে, কিন্তু তোমাকে বা তোমাদের মতো লক্ষ লক্ষ লোককে সেমিকন্ডাক্টর নামটা দিয়ে ধোকা দিচ্ছে, এটা কি বুঝতে পারছো না? অ্যাজ এ স্টুডেন্ট, তুমি তো টিচার, একটা স্টুডেন্ট তোমার কাছে পড়তে এসছে, তুমি তো দেখে তাকে বুঝতে পারছো সে দামি দামি ঘড়ি, দামি দামি জামা কাপড়, দামি গাড়ি থেকে নামছে বলে তুমি তাকে মনে করে নিলে সে অসাধারণ স্টুডেন্ট। তোমার কাছে একটা গরিব বস্তির একটা যে অতি তুচ্ছ স্টুডেন্ট আর কোটিপতি স্টুডেন্ট তোমার কাছে তো সমান। তোমার কাছে ছোটো বড়ো তো নেই, তুমি তো একজন টিচার, তোমার কাছে তো কখনো তো সেই ছোটো বড়ো হবে না। তুমি কি দেখে ধারণা করে নিলে যে ওর এই বিরাট কিছু করবে? সেমিকন্ডাক্টর নামটা দেখে 5 বছরে 10,000% রিটার্ন দিয়েছে বলে? খুব ভুল কাজ। তোমার আর 1 মিনিট আছে এই ব্যাপারে কথা বলার তোমাকে। তো সেটা হচ্ছে যে ভুল কাজ, আরেকটা ভুল কাজ করেছো। এটা বলতে বলতে IRFCর কথা বলে নি। IRFCতে তুমি ইনভেস্ট করে রেখেছো, ঠিক আছে। এখানে একটা ব্যাশ সায়েন্টিফিক বলে একটা কোম্পানিতে ইনভেস্ট করেছো 195 টাকা, যেটা 207 টাকা হয়েছে, একদমই সামান্য, ঠিক আছে। এটাকে তুমি একটা গার্বেজ হিসেবে রেখে দিতেই পারো। গার্বেজটা রাখাটাকে একেবারে উচিত নয়, কিন্তু আমি ধরে নিলাম তুমি রাখলে। বিকাশ লাইফ কেয়ারে 20,000 টাকা ইনভেস্ট করেছো, 6,700 টাকা হয়ে গেছে। 5 বছরে 40% নেগেটিভ হয়ে গেছে, 1 টাকায় দাঁড়িয়ে গেছে, 1 টাকা 59 পয়সায় কোম্পানিটা। কোনো যুক্তি নেই, কোনো মানে নেই এই ধরনের কোম্পানি। অ্যাপোলো টায়ার্স, ঠিক আছে, ভালো কোম্পানি। টেকনো ইলেকট্রিক, ডেটা সেন্টার রিলেটেড কাজ কোনো কোম্পানি, ফান্ডামেন্টাল নট গুড নট ব্যাড, মোটামুটি ঠিকঠাক চলে যায়। এবার আসছে স্ট্যান্ডার্ড ক্যাপিটাল, 3 টাকা 20 পয়সা ছিল একটা সময়, ভেবে নিয়েছিলে বিরাট কিছু করবে, ইনভেস্টমেন্ট তখন করেছিলে, আজকে 39 পয়সা দাঁড়িয়ে রয়েছে, তোমার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা পুরো শেষ করে দিয়েছে। কোনো যুক্তি নেই। IDFC ফার্স্ট ব্যাংক ধরে রেখে দাও, সময় লাগবে অনেক দিন। ইলাইট কন ইন্টারন্যাশনাল নাম দেখে গেছিলে, 423 টাকা ছিল স্টকটার দাম, আজকে 32 টাকা চলে এসছে, জাস্ট 32 টাকা। কেন? ফান্ডামেন্টাল দেখোনি বলে, অন্ধের মতো কিনেছো বলে, যা খুশি ভেবে নিয়েছো যে কোনো ব্যাপার না, কিন্তু একবারও চিন্তা ভাবনা করে দেখলে না যে এইটা কোথায় যেতে পারে। এবার আসবো, তোমার টাইম শেষ, আর তুমি নয়, আপনিতে ফিরে যাব। কিন্তু যদি সত্যি শিখে থাকো ব্যাপারটা থেকে, একটু যদি বোঝো, আমার মনে হয় কিছু পাল্টাবে, বেশ কিছু জিনিস পাল্টাবে। এবার আমি বোর্ডে আসবো, গোছানোর চেষ্টা করছি, গুছিয়ে দিচ্ছি তোমাকে। এরপরের ব্যাপার তোমার, যদি এর কোনো চেঞ্জেস দেখি সেখানে ইতি, আর কাজ সব কমপ্লিট। আসছি আমি। এবারে বোর্ডের লেখাটা পড়তে পারছো, এখানে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি এবারে, সেটা হচ্ছে তোমার 2,80,000 টাকাটা হিসেব, যেটা খুব জরুরি তোমার জন্য রয়েছে। তাহলে কী কী বিষয় বললাম নিশ্চয়ই বুঝে গেছো, আর নতুন করে কিছু বলবো না। এখন যেটা বলা দরকার সেটা হচ্ছে একটা খুব ছোট্ট করে বিষয়কে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা পোর্টফোলিওর মধ্যে মোটামুটি 8খানা সেক্টরকে আমরা বেছে নিতে পারি, যে 8টা সেক্টরকে আমরা রাখতে পারি, রেখে পুরো হিসেবটাকে তৈরি করে ফেলতে পারি। তাহলে কোন কোন সেক্টরগুলো মোটামুটি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে নিচ্ছ? 1 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর। তার মানে এফএমসিজি সেক্টরটাকে কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। এই সেক্টরে 365 দিনই কিন্তু ডিমান্ড থাকে। কী কী জিনিস থাকে এর মধ্যে? নতুন যারা তাদের জন্য, বা তোমার যদি না জেনে থাকো সেটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে কোনো একটা চা, টুথপেস্ট, ব্রাশ, এভরিথিং, কেক, পেস্ট্রি, সমস্ত খাবার যে প্রয়োজনীয় বস্তুগুলো যেগুলো প্রতিদিন নিত্য নৈমিত্তিক লাগছে, সবগুলোই কিন্তু ফাস্ট মুভিং কনজিউমার গুডসের। এবারে তোমার কি লাগছে? অটো সেক্টরের, অটোমোবাইল সেক্টর ভীষণ ভবিষ্যৎ রয়েছে বড় মাপের। এখানে অটো সেক্টরটাকে তুমি কিন্তু একটা গুরুত্ব দেওয়া দরকার। আইটি সেক্টর, যতই যেই বলে থাক না কেন, যে ধরনেরই এআই আসুক, ফেআই আসুক, সব কিছু আসুক, আইটি ইজ আইটি কোনোদিন বন্ধ হবে না, আইটি চিরকাল চলবে। আইটি সেক্টরটা ছাড়া কিন্তু কোনো কিছু বোঝা যাবে না। সেকেন্ড ওয়ান, ফার্মা সেক্টর। মানুষ অসুস্থ হবেই, আর অসুস্থ হলে তাকে চিকিৎসার ব্যবস্থা করতেই হবে, চিকিৎসার জন্য ওষুধের প্রয়োজন পড়বে, তার জন্য রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। আমি ফার্মাসিউটিক্যাল সেক্টরের সঙ্গে আমি হসপিটাল সেক্টর সবটাই বলছি, একইভাবে এটা মোটামুটি একটা সেক্টর, যে সেক্টরটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার আসছি কি, আরেকটু ব্যাপারে আসছি, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। লক্ষ্য করে দেখবে ভারতে কিন্তু ডিফেন্স সেক্টর ভীষণভাবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেক্টর, আজ বলে না চিরকাল। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড আজ থেকে 5 বছর, 8 বছর, 10 বছর আগে যারা নিয়েছে, তারা যেমন সুন্দর রিটার্ন পেয়েছে, আজও তেমন পাচ্ছে, ভবিষ্যতেও তেমন কম বেশি পেয়ে যাবে। লোভ করো না কোনো জিনিসে, এইগুলো যেগুলো কিনে রেখেছো এগুলোকে আমার মতে সেল করে দাও, কিচ্ছু রাখার দরকার নেই। কী কী সেল করবে তুমি এর মধ্যে? একদম যেরকম মনে করো না, মুড়ে আউট করে দিলে,
এমপাওয়ার ইন্ডিয়া আউট করে দাও, ক্যাপ্রি গ্লোবাল আমার মতন যে আউট করে সেল করে দাও, স্পেল অবশ্যই সেল করে দেবে। এছাড়া বিকাশ না ব্যাশ সায়েন্টিফিককে রেখে দাও সামান্য টাকা বলে, কিন্তু ওই দিক থেকে বিকাশ লাইফ কেয়ার আউট করে দেবে, স্ট্যান্ডার্ড ক্যাপিটাল আউট হয়ে গেল, ইলাইট ইন্টারন্যাশনাল আউট করে দাও। দেখো আউট করলে তোমার লস হবে ঠিকই, হ্যাঁ, কিন্তু লস মানে এখনের লস তাও, এরপরে সেটাও পাবে না, একদম অলমোস্ট জিরোই চলে যাবে। সুজলন এনার্জি যেটা রয়েছে এটা খুব ভয়ঙ্কর কাজ করে রেখেছো, এটাকে আমি বলবো একটু প্রফিট বুক করো। প্রফিট বুক মানে যদি প্রফিট তো তোমার নেই, প্রফিট কবে আসবে তারও কোনো ঠিক নেই, কিছুটা সরাতে থাকো, সরিয়ে দিয়ে যেগুলোতে সলিড ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর বা আইটি সেক্টর, এইসব সেক্টরগুলোর দিকে একটু নজর দাও। আরও প্রচুর সেক্টর রয়েছে, আমি মোটামুটি এইসব সেক্টরগুলোকে একটুখানি জোর দিচ্ছি, এছাড়া আরও অনেক আছে। রেল সেক্টর, ডিফেন্স সেক্টর ভবিষ্যৎ বুঝতেই পারছো, 50,000 কোটিতে এক্সপোর্ট করবে আগামী 2030 সালের মধ্যে। আর শুধু তাই বলে না, নিজেদের যে আমাদের যে দরকার প্রয়োজনীয়তা মিসাইল প্রোডাকশন কাজকর্ম সেগুলো তো চলছেই, তো হয়ে গেল। রেল সেক্টরটার গুরুত্ব রয়েছে, এছাড়া আরও সেক্টর রয়েছে, এছাড়াও ইনফ্রাস্ট্রাকচার সেক্টর রয়েছে, ইনফ্রার মধ্যেও কিছু রাখতে পারা যায়। ইনফ্রা মানে রেল, রাস্তা, রেল নয়, রাস্তাঘাট, রোড, যানবাহন ব্যবস্থা, সেখানে যে কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন সব কিছুই কিন্তু পড়ছে ইনফ্রার মধ্যে, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। এবারে তুমি বলো ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর, যাই বলো, অ্যাডভান্স টেকনোলজি বলো, সেগুলো হচ্ছে পরের কথা, কিন্তু এইগুলো হচ্ছে মিনিমাম ফার্স্ট লেভেলে আসছি। আর একটাকে তুমি রাখবে রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি, বোঝা গেল? এবারে তুমি বলবে যে রিনিউয়েবল এনার্জি ওয়েব সোলার ফোলার কী সব লিখেছো, আমি বলি আগে তুমি ভিতটা তৈরি করো, ভিত তৈরি হওয়ার পরে বাকি সব কাজ করা যাবে। আচ্ছা, এইগুলো বলার আগে দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকর্ড বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট অ্যান্ড ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। কাম টু দ্য মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট, আমি যে কথা বলতে চলেছি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টরের মধ্যে মোটামুটি এটা রাখতে পারো ভিভিএল, আর ইচ্ছা করলে কোনো একটা স্মল ক্যাপ তুমি রাখতে পারো এলটি ফুডস বা এই ধরনের কোনো একটা কোম্পানিকে। কোনো রকম ডিরেকশন দেওয়াটা উচিত নয়, আমি শুধু এইটুকু শুধু বলে দিলাম। অটো সেক্টরের মধ্যে একটা লার্জ ক্যাপের মধ্যে টাটা মোটরস রাখতে পারো, মাহিন্দ্রা, আর স্মলের সোনা, বিএলডব্লিউ, প্রিসিশন এরকম রাখতে পারো। আইটি সেক্টরের মধ্যে সেম ওয়েতে HCL টেকনোলজি বা ইনফোসিসকে নিয়ে বলতে পারো, HCLকে নিয়ে পরে রিসার্চ করে যে ব্যাপারটা ডিটেলস এনেছি অ্যানালিসিস, সেটা আমি পরে করে দেখাবো। ফার্মাসিউটিক্যালের মধ্যে সান ফার্মা ভবিষ্যতে যে বিরাটভাবে, আর এছাড়া অন্য কোনো একটা স্মল ক্যাপ কোম্পানি, ক্ষেত্রে শিল্পা মেডিকেয়ারও খারাপ কোম্পানি নয়, চলতে পারে। ডিফেন্সের ক্ষেত্রে আমি যেটা বলে দিলাম সেটা হচ্ছে এইটা। আর সেকেন্ড ওয়ান যদি নিতে হয়, অথবা BDL, HAL বা ভারত ইলেকট্রনিক লিমিটেড, যে কোনো একটা হতে পারে। তোমার BL রয়েছে, ওতেই ইনভেস্ট করবে, ঠিকই আছে, তাতে কোনো ক্ষতি নেই এতে ইনভেস্ট করলে। আর একটা তুমি স্মল ক্যাপের মধ্যে পারাস ডিফেন্স কিংবা অ্যাপোলো এই ধরনের রাখতে পারো। রেলের মধ্যে রাখছো RVNL, IRFC, আয়ারকন টাইপের, আর এই ধরনের কোম্পানিতে তুমি এই মুহূর্তে রাখতে পারছো। এরপরে ডিটেলসে আবার পরে বলবো। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে লার্সেন অ্যান্ড টুব্রো ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি রাখতে পারো, KEI ইন্ডাস্ট্রিজকে রাখতে পারো, এ দুটো মোটামুটি ঠিকঠাক আছে। রিনিউয়েবল এনার্জির মধ্যে বিরাট কিছু ব্যাপার নয়, টাটা পাওয়ারকে তুমি রাখতে পারো, মোটামুটি একটা স্টেবল জায়গা দিচ্ছে। আর ওয়েবসল এনার্জি বলছো, ঠিক আছে, এই বা আরেকটা ওয়ারি রিনিউয়েবলস, এটাও ঠিক আছে, এর মধ্যে রাখতে পারো। তাহলে এইটাই হয়ে গেল মোটামুটি ব্যাপার। আজকে ভিডিওটা শেষ করতে চলেছি, খুব কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আপনাকে, সেটা হচ্ছে প্রিয়রঞ্জনবাবু খুব মন দিয়ে শুনুন। প্রথম হচ্ছে টাকা থাকলে যে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, করলে লাভের থেকে ক্ষতি বেশি হবে। 2, একটা পোর্টফোলিও করার আগে ইনভেস্টমেন্টটা সাজিয়ে দিন। সাজাতে গেলে আপনাকে দরকার পড়বে একটা ব্যাংকে লিকুইড ফান্ড, একটা ফিক্সড ডিপোজিট ইমার্জেন্সি কাজে লাগানোর জন্য, প্রভিডেন্ট ফান্ড যেটা ভবিষ্যতে রিটায়ারমেন্টের সময় কাজে লাগবে, রিটায়ারমেন্টের পরে, একটা মিউচুয়াল ফান্ড আপনাকে গুড গ্রোথ দিয়ে যাবে, একটা রেকারিং ডিপোজিট যেটা সিস্টেমেটিক্যালি আপনাকে কাজ দিয়ে যাবে, আর একটা মিউচুয়াল ফান্ডে যখন রাখছেন সেখানে আমি তো বলেই দিলাম, তো হয়ে গেল এটা। এরপরে আসছে কি, এরপরে আসছে আপনার এইগুলোর মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রিস্কি সেগুলোকে আউট করে দিলেন, ফ্রেশ মোটামুটি হয়ে গেল। রিস্কি কোম্পানি সুজলন এনার্জি থেকে একটু করে রিস্কটা কমানোর জন্য অ্যামাউন্টটা কমিয়ে যাওয়া অ্যামাউন্টটা
ফাস্ট মুভিং কনজিউমার গুড, অটো সেক্টর দুটোতে অল্প অল্প বিস্তর করে ছড়াতে থাকুন। মোটামুটি কমিয়ে সুজলন এনার্জিকে 1005 থেকে 10-এর মধ্যে রাখুন, বেশি রাখার দরকার নেই, ঠিক আছে? এটার মধ্যে রাখুন। হোক ভবিষ্যতে যদি সুজলন 10 গুণ 20 গুণ হয়ে যাক, আপনার আমার দরকার নেই। আমরা রাখবো কি, একটা স্টেবিলিটি আনবো। 14 বছরের চমক তৈরি করার দরকার নেই। 14 বছর একটা ফিক্সেশন দরকার পড়ে। 14 বছর পরে যখন আপনি যাবেন, আপনার ছেলে মেয়ে উপযুক্ত হয়ে যাবে, পড়াশোনা করবে, মানছি সব কিছু ঠিক। যদি কোনো কিছু ঠিক না থেকে থাকে, যদি কোথাও অসুবিধা হয়ে গিয়ে থাকে, অ্যাটলিস্ট এটা আপনাকে সাপোর্ট দেবে। এই কথাটা আমার বলার বক্তব্য। এটাকে একটু মন দিয়ে শুনে রাখবেন। এটা কিন্তু আপনার ভালোর জন্য বলছি, আমার এখানে কোনো ভালো নেই। হয়ে গেল কাজ। মানে অনেকে জিজ্ঞেস করে এরকমভাবে যে আপনার কি স্বার্থ আছে, ঘরের খেয়ে পনের বস্তা আছেন কেন, এমন কমেন্টও শুনেছি। যাক গে সেসব কথা। অনেক উৎসাহ দিলাম, অনেক শুভেচ্ছা জানালাম। মেয়ের ভবিষ্যৎ আসছে 7 বছর পরেই, তো আপনাকে সেটা একটা টাকা জোগাড় করে রাখতে হবে। তো 7 বছরের জন্য একটা মিউচুয়াল ফান্ড আপনি রেখে দিন, যেটা থেকে আপনার কাজে লাগবে। মিউচুয়াল ফান্ডের জন্য ঝামেলা করতে হয় না। আর ছেলের এখন টাইম আছে, 10-12 বছর মোটামুটি আপনি এটা রাখতে পারছেন। বৃদ্ধ বাবা মার জন্য প্রয়োজন মতো ইন্স্যুরেন্স নিশ্চয়ই করে রেখেছেন। যদি না করে থাকেন তাহলে এই মুহূর্তে বৃদ্ধ বয়সে ইন্স্যুরেন্স সম্ভব নয়, কিন্তু আপনাদের একটা ইন্স্যুরেন্স আছে কি না, যদি না থেকে থাকে এটা করে রাখলে ভালো হয়। এটা আমার মনে হলো, তাই বললাম। আর পিপিএফ থেকে জীবনে টাকা তুলবেন না। আচ্ছা, এখানে শেষ করছি, আর ভিডিও বড় করে লাভ নেই। অনেক শুভেচ্ছা।